নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছর 2024-এর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 8ই জানুয়ারি সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ইসরায়েলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ আন্দোলন। হামলা হয়েছে ইরাক এবং সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতেও। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো লেবাননের হিজবুল্লাহর হামলায় বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ইসরায়েল। ফিলিস্তিনি যোদ্ধারা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে বলে ঘোষণা করেছেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি। বিবিসির রিপোর্ট বলছে, বিতর্কিত ভোটে চতুর্থ মেয়াদে বিজয়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিলকিস বানোর বড় জয় হয়েছে সুপ্রিম কোর্টে। বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। গুজরাট সরকারের মুক্তি দেয়া 11 জনকেই আবার জেলে পোড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার সকালে ভারতের বিদেশ মন্ত্রকে হাজির মালদ্বীপের রাষ্ট্রদূত। তার উদ্বিগ্ন মুখ কি চাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে? মোদি জামানায় চুপিসারে এবার গাড়ি এবং ব্যক্তিগত ঋণের সুদ বৃদ্ধি, বিপাকে আমজনতা। বাবরি মসজিদ মামলাকারীও ব্রাত্য নন। রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন অযোধ্যার সেই ইকবাল আনসারি। কেন গ্রেপ্তার হননি শেখ শাহজাহান? সরকারের কাছে জানতে চাইলেন অসন্তুষ্ট রাজ্যপাল বোস। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ইসরায়েলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ আন্দোলন। হামলা হয়েছে ইরাক এবং সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতেও। ইসরায়েলের হাইফা বন্দরের পাশাপাশি ইরাক এবং সিরিয়ায় অবস্থিত বিভিন্ন মার্কিন অবস্থানে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন। ইরাকের সন্ত্রাস বিরোধী আন্দোলনের ছাতা সংগঠন ইসলামী রেসিস্ট্যান্স ইন ইরাক এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হাইফার একটা গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালিয়েছে। ওই হামলায় উন্নত প্রযুক্তির দূরপাল্লার আল আরকাব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরাকি রেসিস্ট্যান্স ফোর্স বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর চলমান গণহত্যার শিকার ফিলিস্তিনি নারী, শিশু এবং বৃদ্ধদের প্রতি সংহতি জানিয়ে হাইফায় হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধ আন্দোলন একই সঙ্গে সিরিয়ার কাছ থেকে দখলকৃত ইসরায়েলের গোলান মালভূমির একটা সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানার কথা বলেছে। এই ধরনের হামলা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও প্রত্যয় জানিয়েছে ইরাকের ওই প্রতিরোধ আন্দোলন। গোলানে হামলা চালানোর আগে ইরাকের প্রতিরোধ আন্দোলন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকাহ শহরে দখলদার মার্কিন সেনাদের কাসরাক ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এছাড়া ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলন। লেবাননের হিজবুল্লাহর হামলায় বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় নিজের একটা এয়ার ট্রাফিক কন্ট্রোল ঘাঁটির ব্যাপক ক্ষতি হওয়ার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল। উত্তর ইসরায়েলের ওই ঘাঁটিতে শনিবার ভয়াবহ হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। সংগঠনটা বলেছিল, বৈরুতে হামাসের উপপ্রধান সালে আল আরুরিকে হত্যার জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে 8 কিলোমিটার দক্ষিণে মেরন পাহাড়ের চূড়ায় অবস্থিত ওই বিমান ঘাঁটিতে শনিবার হিজবুল্লাহ অন্তত 40টা রকেট এবং বেশ কয়েকটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও সুনির্দিষ্টভাবে ক্ষতির পরিমাণ জানায়নি দখলদার সেনারা। তবে হিজবুল্লাহ ওই হামলার যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে ইসরায়েলি ঘাঁটিটার দুটো রাডার গম্বুজে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, যে ঘাঁটির কাজই হচ্ছে শত্রু বাহিনীর বিমান হামলা সম্পর্কে আগাম সতর্কতা সৃষ্টি এবং প্রতিহত করা। সেই ঘাঁটিতেই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। গতরাতে রবিবার ইসরায়েলি বাহিনীর সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের ঘাঁটিটার ক্ষয়ক্ষতি মেরামত করা সম্ভব। তিনি বলেছেন, আমরা আগে থেকে মেরামতের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে ঘাঁটির কার্যক্রম এখনো চলছে বলে তিনি দাবি করেছেন। হ্যাগারি বলেছেন, এই রকম একটা স্পর্শকাতর ঘাঁটিতে হামলার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য শনিবারের হামলা কিভাবে সম্ভব হলো তার তদন্ত শুরু হয়েছে। হিজবুল্লাহ শনিবারই এক বিবৃতিতে জানিয়েছিল, সালে আল আরুরিকে হত্যার প্রাথমিক জবাব হিসেবে ইসরায়েলের ওই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলায় মেরন ঘাঁটিতে বিভিন্ন ধরনের ৬২টা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে বলে ঘোষণা করেছেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইআরজিসির কুদস ফোর্সের শীর্ষস্থানীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি রবিবার তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই সব কথা বলেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিরা আজ শুধু রকেট দিয়ে যুদ্ধ করছে, কিন্তু এমন দিন আসবে যখন তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তগত করবে এবং ইহুদিবাদী সেনাদেরকে বিমান হামলা চালাতে দেবে না। জেনারেল মাসজিদি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপগুলো গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ক্ষতি করেছে। স্পেশাল গোলানি ব্রিগেড সহ ইসরায়েলের ছটা ব্রিগেড ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে প্রচণ্ড মার খেয়ে গাজা থেকে সরে গিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। জেনারেল মাসজিদি এর আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্যে তৎপর ইহুদিবাদী এবং সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ অক্ষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি রবিবারের সম্মেলনে দেওয়া বক্তব্যে আরও বলেছেন যে ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ গ্রুপগুলো চূড়ান্তভাবে শত্রুদের পরাজিত করবে। বিবিসির রিপোর্ট বলছে, বিতর্কিত ভোটে চতুর্থ মেয়াদে বিজয়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিতর্কিত এক নির্বাচনে টানা চতুর্থ মেয়াদ নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের ৩০০টা আসনের মধ্যে তার দল আওয়ামী লীগ এবং মিত্ররা ২২৩টা আসনে জয়ের পর তিনি আরও ৫ বছর মেয়াদে দায়িত্ব শুরু করবেন। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নির্বাচন বর্জন করায় শেখ হাসিনার দল এবং মিত্ররা বাকি আসনগুলোতেও যথারীতি বিজয়ী হবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের এই নির্বাচনকে লজ্জার নির্বাচন বলে অভিযোগ করেছে বিএনপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তারের পর রবিবারের নির্বাচনে এই ফল এসেছে। সরকারি হিসাব বলছে কম ভোটার ভোট দিয়েছেন এবং সেই সংখ্যা শতকরা প্রায় 40%। কিন্তু সমালোচকরা বলছেন এই সংখ্যা অত্যন্ত বাড়িয়ে বলা হচ্ছে। তুলনামূলকভাবে 2018 সালে গত নির্বাচনে ভোট পড়েছিল শতকরা 80% বেশি। এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 45টা আসনে এবং জাতীয় পার্টি জিতেছে 8টা আসনে। স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাই কিন্তু আওয়ামী লীগের। আজ সোমবার সরকারি ফল ঘোষণা করার কথা। এটা নিয়ে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব পঞ্চম মেয়াদের। তিনি 1996 সালে প্রথম প্রধানমন্ত্রী হন। 2009 সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতায় রয়েছেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছেন, এদেশে যাতে গণতন্ত্র অব্যাহত থাকে তা নিশ্চিত করতে আমি সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, দলীয় নেতা এবং কর্মীদেরকে বিজয় বা আনন্দ মিছিল না করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুযায়ী 28 অক্টোবর বিরোধী দল মহাসমাবেশ সহিংস হয়ে ওঠার পর প্রায় 10,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতাকে কেন্দ্র করে কমপক্ষে 16 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 5,500 মানুষ। ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের দিয়ে জেলখানা ভরে ফেলেছে সরকার, এমন অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই নতুন বিজয়ের ফলে আওয়ামী লীগ কার্যত একদলীয় শাসনে নেতৃত্ব দিতে পারে বলে আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। খুব কম মানুষই মনে করেন সরকার তার দমন পীড়ন শিথিল করবে। যদি বিরোধী দল এবং নাগরিক সমাজের গ্রুপগুলো সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেই থাকে, তাহলে তাতে দমন পীড়ন আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবারে জাতীয় খবর।
বিলকিস বানোর বড় জয় হয়েছে সুপ্রিম কোর্টে। বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। গুজরাট সরকারের মুক্তি দেয়া 11 জনকেই আবার জেলে পোড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মেয়াদ শেষের আগে ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা করেছিলেন বিলকিস বানো তা যুক্তিযুক্ত বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মামলার শুনানি চলবে। মেয়াদ শেষের আগে ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ মুক্তি পাওয়া ওই 11 জন ধর্ষককে আবার ফেরত যেতে হবে জেলে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এই মামলার শুনানি চলবে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে 11 জন ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার তা একেবারেই এখতিয়ার বহির্ভূত। বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার ছিল না গুজরাট সরকারের। যেহেতু মামলার শুনানি মহারাষ্ট্রে হয়েছে তাই মহারাষ্ট্র সরকারই পারে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে। 2022 সালের 15ই আগস্ট 76তম স্বাধীনতা দিবসে বিলকিস কাণ্ডের সাজাপ্রাপ্ত 11 জনকে লজ্জাজনকভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার। তার আগে মুক্তির জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতে গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। বিজেপি শাসিত গুজরাট সরকার 11 জন অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করেছিল। এরপরই 11 জনকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায় আদালত। সুপ্রিম কোর্টের ছাড়পত্রও মেলে। মুক্তির পর স্থানীয় বিজেপি নেতৃত্ব আবার ওই অপরাধীদের সংবর্ধনা দিয়েছিলেন বলেও দেখা গিয়েছে। 11 জনের মুক্তির পরেই বিষয়টা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। কেন মেয়াদ শেষের আগে 11 জন ধর্ষক এবং খুনিকে ছাড়া হলো, এই নিয়ে বিতর্ক বাধে। বিতর্কের মধ্যেই গুজরাট সরকার জানায় যে জেলে ওই 11 জন ধর্ষক এবং খুনি নাকি ভালো আচরণ করেছেন, সেই কারণেই তাদের সাজার মেয়াদ কমানো হয়েছে। যদিও প্রতিপক্ষ দাবি করে যে ওই 11 জন বিভিন্ন সময় প্যারোলে মুক্তি পেয়েও যখন জেলের বাইরে ছিলেন তখনও তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠেছিল। এদের মধ্যে 2 জনের বিরুদ্ধে প্যারোলে মুক্ত থাকার সময়তে তো অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ এফআইআর পর্যন্ত দায়ের হয়েছিল। মোট 10 জনই বিভিন্ন সময়ে প্যারোলের নিয়ম ভঙ্গ করেছেন বলেও অভিযোগ উঠেছে। 2002 সালের গোধরা কাণ্ডের পর গুজরাটে সাম্প্রদায়িক হিংসা চলাকালীন 3রা মে দাহোর জেলার দেবগড় বাড়িয়া গ্রামে হামলা চালানো হয়। গ্রামের বাসিন্দা 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়। বিলকিসের চোখের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আছড়ে মেরেছিলেন হামলাকারীরা। ঘটনাস্থলেই মারা যায় সে। তার পরিবারের আরো কয়েকজন সদস্যকে হত্যা করা হয়। এই অপরাধকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়েছিল আদালত। বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে মুম্বাইয়ের সিবিআই আদালতে কঠোর সাজার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2008 সালের 21শে জানুয়ারি মোট 12 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল ওই বিশেষ আদালত। সোমবার সকালে ভারতের বিদেশ মন্ত্রকে হাজির মালদ্বীপের রাষ্ট্রদূত। তার উদ্বিগ্ন মুখ কি চাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে? বিতর্কের আবহেই সোমবার সকালে বিদেশ মন্ত্রকে দেখা গেল মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে। তার মুখ চোখে ছিল উদ্বেগের ছাপ। ফলে প্রশ্ন উঠছে, মোদির মন্তব্যে দিল্লির চাপে ঢোক গিলছে মালে। সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাঁড় বলে মন্তব্য করেছেন মালদ্বীপের মন্ত্রী। মোদির লাক্ষাদ্বীপ সফর ঘিরে এক্স হ্যান্ডেলে তাকে ভাঁড়, হাতের পুতুল বলে তোপ দাগা হয়েছে। তারপরেই সাসপেন্ড করা হয় সেই মন্ত্রীকে। সেই সঙ্গে বহিষ্কার করা হয় আরো 2 জন মন্ত্রীকে। গোটা বিষয় নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা শুরু করে ভারতীয় হাই কমিশন। এই প্রেক্ষাপটে মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে তলব করেছে সাউথ ব্লক বলে খবর। সেই মতোই আজ সেখানে উপস্থিত হয়েছেন সাহিব। মোদি জামানায় চুপিসারে এবার গাড়ি এবং ব্যক্তিগত ঋণের সুদ বৃদ্ধি। বিপাকে আমজনতা। $5 লক্ষ কোটি অর্থনীতির স্বপ্ন। 2047 সালের জন্য প্ল্যানিং আর ভোটের মুখে উন্নতির শিখরে দেশ। এই প্রচার সর্বস্ব রাজনীতি যদি প্রদীপের আলো হয় তাহলে তার নিচের অন্ধকার। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো ব্যাংকগুলোর হাতে নগদের যোগান নেই। তার কারণ কেন্দ্রে উৎসাহের চোটে ঋণ নেওয়ার প্রবণতা বাড়িয়ে ফেলেছে ব্যাংকগুলো, অথচ সেই অনুপাতে ডিপোজিট হচ্ছে না। ফলে চাপ বাড়ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর। আর এই চাপের মাসুল কে গুনবে? উত্তর একটাই, আমজনতা। ঠিক এই কারণে চুপিসারে গাড়ি এবং ব্যক্তিগত ঋণে সুদের হার বাড়াতে শুরু করে দিয়েছে ব্যাংকগুলো গত ফেব্রুয়ারি মাস থেকে। কিন্তু রেপো রেট অর্থাৎ যে সুদের হারে ব্যাংকগুলোকে আরবিআই ঋণ দেয় সেই হার বাড়ানো হয়নি। তা সত্ত্বেও স্রেফ চাপ সামাল দিতে মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট MCLR বাড়িয়ে দিয়েছে ব্যাংকগুলো। ফল সরাসরি প্রভাব গাড়ির ঋণ এবং পার্সোনাল লোনে।
বাবরি মসজিদ মামলাকারীও ব্রাত্য নন। রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন অযোধ্যার সেই ইকবাল আনসারি। বাবরি মসজিদ রাম জন্মভূমি মামলায় অন্যতম প্রতিনিধি ছিলেন তিনি। মুসলিম পক্ষের প্রধান মামলাকারীদের মধ্যে একজন সেই ইকবাল আনসারিকে আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে শুক্রবার ইকবালকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অযোধ্যার রামপথের অদূরে কটিয়া পাঞ্জিটোলা এলাকার বাসিন্দা ইকবাল আনসারি শনিবার জানিয়েছেন তার কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। ট্রাস্টের তরফে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীরা, RSS এর কর্মীরা ইকবালের বাড়ি গিয়ে তার হাতে আমন্ত্রণপত্রটা তুলে দিয়েছেন। কেন গ্রেপ্তার হননি শেখ শাহজাহান, সরকারের কাছে জানতে চাইলেন অসন্তুষ্ট রাজ্যপাল বোস। সন্দেশখালীর ঘটনা নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল CV আনন্দ বোস। শুক্রবার সরকারকে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। রবিবার CRPF এর IGর সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারের উদ্দেশ্যে 3 দফা প্রশ্ন রেখেছে রাজভবন। এই 3টে প্রশ্নের মধ্যে রয়েছে রেশন দুর্নীতিতে সরকার কি পদক্ষেপ করেছে, তাছাড়া সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনো কেন গ্রেপ্তার হননি তা জানতে চেয়েছেন রাজ্যপাল বোস। শাহজাহান সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে গিয়েছে কিনা এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। শুক্রবারের মতো রবিবারও সরকারকে আইন শৃঙ্খলা জনিত ব্যর্থতার জন্য তাদের দায়বদ্ধতার বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যপাল। যে সমস্ত পুলিশ আধিকারিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের শাস্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রাজভবনের তরফে। তবে রাজ্য সরকারের কাছে কেবল কৈফিয়ত চাওয়া বা প্রস্তাব দেওয়াই নয়, এই সমস্ত বিষয়ে সরকারের বক্তব্য সংবলিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছে রাজভবন। রবিবার ED এবং CRPF এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে শাহজাহানকে গ্রেপ্তার করতে না পারার জন্য পুলিশের উপর হতাশা প্রকাশ করেছেন রাজ্যপাল। রাজভবনের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে পুলিশকে লুকোচুরি খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর একটা কথা, কয়েক মাস হলো নিউজ নির্ভীকের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর নাকি তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না, অথচ আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো রকমের বিরতি নেই, বন্ধ নেই। প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন, সন্ধ্যের পরের নিয়মিত ঝটপট 10টা খবর এবং কম বেশি রাত 10টায় বিশেষ প্রতিবেদন নিয়মিতই হচ্ছে। তারপরেও কোনো দর্শকের কাছে নিউজ নির্ভীকের খবর না পৌঁছলে বুঝতে হবে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব কোনো দর্শকের কাছে হয়তো নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করছেন না। এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরেজিতে নিউজ নির্ভীক লিখে, ইংরেজিতে NEWSNIRVI কে লিখে সার্চ করা, তখন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সব খবর আপনা আপনিই তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আরও একবার বলছি, নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিনই দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা, একটা নতুন বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং, মিছিল, সভা সমিতি, মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।